আসসালামু আলাইকুম। আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের যে গল্পটি, এই গল্পটি পাঠিয়েছেন আমাদের এক প্রবাসী ভাই। তার নাম ইকবাল এবং তিনি দীর্ঘদিন ধরে দুবাইতে আছেন। তার এক কলিগ, যার দেশ ছিল আফ্রিকায়, তার ঘটনাটি তিনি আমাদেরকে বর্ণনা করেছেন। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ছি। ভাই, আমার নাম ইকবাল। আমি নরসিংদীর ছেলে। প্রায় 5 বছর ধরে দুবাইতে আছি। প্রথমে এসেছিলাম অল্প কিছু টাকার জন্যে। ভেবেছিলাম 2-3 বছর কাজ করব, কিছু টাকা হাতে নিয়ে দেশে ফিরে যাব। কিন্তু জীবন তো এত সোজা নয়। দিন যেতে যেতে বছর কেটে গেছে। আমি এখনও এই মরুভূমির শহরে আটকে আছি। আমার কাজ মূলত এক কনস্ট্রাকশন কোম্পানিতে। সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা তীব্র রোদ, ধুলো, ঘাম আর মেশিনের শব্দের ভেতরেই দিন কেটে যায়। কাজ শেষে হোস্টেলে ফিরে এলেই শরীর ভেঙে যায়, কিন্তু মন চায় একটু গল্পগুজব করতে, কারণ একাকিত্ব জিনিসটা খুবই ভয়ানক। আমাদের হোস্টেলে নানা দেশের মানুষ থাকে। ভারত, পাকিস্তান, নেপাল, ইথিওপিয়া, আফ্রিকা। তাদের ভেতরেই আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হলো কফি। ও ঘানার ছেলে। প্রথমে আমি নামটা ঠিকমতো উচ্চারণও করতে পারতাম না, কিন্তু ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গেছি। কফি আমার থেকে একটু লম্বা, গায়ের রং কুচকুচে কালো, কিন্তু মুখে সবসময় একটা হাসি লেগেই থাকে। ওর মধ্যে এমন একরকম সরলতা আছে যা আমার খুব ভালো লাগে। তবে একটা ব্যাপার আমি সবসময় খেয়াল করেছি, দিনের বেলায় কিংবা আড্ডার সময় যতই হাসি খুশি থাকুক, রাতে কফি একেবারেই বদলে যায়। চোখে মুখে এক অদ্ভুত গম্ভীর ভাব চলে আসে। হঠাৎ হঠাৎ কথার মাঝেই চুপ করে যায়, যেন কোনো অদৃশ্য ভয় ওকে আঁকড়ে ধরে আছে। একদিন সন্ধ্যায় হোস্টেলের ছাদে বসে আমরা চা খাচ্ছিলাম। দুবাইয়ের রাতের আকাশটা অন্যরকম। চকচকে আলোর শহরের উপরে মলিন অন্ধকার। তারার খুব একটা দেখা পাওয়া যায় না। আমি মজা করে কফিকে বললাম, দেখলি আকাশটা কেমন নির্জীব, আমাদের দেশের মতো না। কফি তখন চুপ করে বসেছিল। তারপর হঠাৎ করে বলে উঠল, ইকবাল, তুমি জানো অন্ধকার কখনো একা আসে না, এর সঙ্গে অনেক কিছু লুকিয়ে আসে। আমি একটু হেসে বললাম, মানে তুই আবার কবিতা লিখিস নাকি? কফি একটা মুচকে হাসি দিয়ে আমার চোখের দিকে তাকালো। ওর চোখে তখন আলো নেই, বরং এমন একটা শূন্যতা যা আমার হৃৎপিণ্ড কাঁপিয়ে দিল। সে ধীরে ধীরে বলল, তুমি আমার দেশের গল্প শুনতে চাইবে না ইকবাল? ওই গল্প শুনলে রাতে ঘুমাতে পারবে না। আমি প্রথমে হাসলাম। ছোটবেলা থেকেই ভূতের গল্প শুনতে ভালোবাসি। গ্রামের মেলা, আতরওয়ালা, কেরোসিনের আলোয় বসে হুজুরের ভৌতিক কাহিনী শোনার অভ্যাস আমার আছে। আমি ভয় পাই না, কমপক্ষে আমি তাই ভাবি। তাই আমি জোর গলায় বললাম, কি আর হবে, ভূতের গল্প শুনে আমি ভয় পাই না। বলো না শুনি তোমার দেশের গল্প কেমন। কফি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল, তুমি বুঝতে পারছো না ইকবাল, ওসব গল্প আসলেই ভয়ানক। ওখানে শুধু প্রেত নয়, মানুষের ভেতরের অন্ধকারকেও ডাকা হয়। কালো জাদু, তুমি হয়তো নাম শুনেছ। আমি একটু থমকালাম। কালো জাদুর নাম তো অবশ্যই শুনেছি, তবে সেসব আমার কাছে লোককথার মতোই মনে হয়। গ্রামের বুড়ি দাদিরা এ ধরনের কথা বলতো। আমি হেসে বললাম, তুই কি তবে কালো জাদুটাতে বিশ্বাস করিস নাকি? কফি কোনো উত্তর দিল না, শুধু আকাশের দিকে তাকিয়ে রইল। ওর গলার স্বর হঠাৎ যেন কেমন ভারী হয়ে গেল। বিশ্বাস করি না বললে মিথ্যা বলা হবে ইকবাল। আমি নিজে দেখেছি, আমার নিজের ফুফু কালো জাদুর শিকার হয়েছিল। এই কথাটা শুনে আমি আর হাসতে পারলাম না। চারপাশটা হঠাৎ নিস্তব্ধ লাগতে শুরু করলো। দূরে গাড়ির শব্দও যেন থেমে গেছে। মনে হলো শুধু কফির কণ্ঠস্বর আর আমার হৃদস্পন্দন শোনা যাচ্ছে। আমি ধীরে ধীরে জিজ্ঞেস করলাম, তোর ফুফুর কি হয়েছিল? কফি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, ইকবাল, আমি যদি আজ সব বলি তাহলে হয়তো তুই আমাকে স্বাভাবিক চোখে দেখতে পারবি না। আমি চাই না তুই ভয়ের মধ্যে ডুবে যাস। আমি জেদ করে বললাম, না, বলতেই হবে এখন। এতটা বলার পর চুপ করলে চলবে না, আর আমি ভয় পাই না। কফি নিঃশ্বাস ফেলল, তারপর ধীরে ধীরে বলতে শুরু করলো। ওর কণ্ঠস্বর তখন কাঁপছিল, কিন্তু প্রতিটি শব্দে এমন এক ভয়ের ছোঁয়া ছিল যেটা আমার বুক শিরশির করে তুলল। সে বলল, ঘানার গ্রামে আমাদের বাড়ি।
আমার ফুফু ছিলেন খুব ভালো মানুষ, কিন্তু হঠাৎ একদিন থেকে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। রাতে ঘরে অদ্ভুত শব্দ হতো, দরজা নিজে নিজে খুলে যেত, উঠানে হঠাৎ মরা প্রাণী পাওয়া যেত। ডাক্তার দেখেও কোনো সমাধান পাওয়া গেল না। তখন গ্রামের লোকজন বলল এটা কালো জাদুর কাজ। আমি নিঃশ্বাস চেপে শুনছিলাম, তখনও বুঝিনি এই গল্পটা শুধু গল্প নয়, এটাই আমার জীবনের সবচেয়ে ভয়ের যাত্রার শুরু। কফি থেমে গেল। আমি তৃষ্ণার্তের মতো তার মুখের দিকে তাকিয়ে আছি। মনে হচ্ছিল ওর মুখ থেকে যে শব্দগুলো বের হচ্ছে সেগুলো যেন আমার বুকের ভেতর ঢুকে সরাসরি কাঁপন তুলছে। আমি ধীরে ধীরে বললাম, তারপর কি হয়েছিল? কফি আমার দিকে ম্লান হেসে বলল, তুই জানিস ইকবাল, আমাদের দেশে মানুষের ভেতরে হিংসা আর ঈর্ষা অনেক গভীরে গাঁথা। অনেক সময় মানুষ অন্যের সুখ সহ্য করতে পারে না, তখন তারা যে কোনো পথে ধ্বংস করার চেষ্টা করে। কালো জাদু সেই পথগুলোর একটা। আমাদের বাড়ির চারপাশে খেজুর গাছ, কলা গাছ আর ছোট ছোট ঘর ছিল। ফুপু খুব আদরের মানুষ ছিলেন, সবাইকে সাহায্য করতেন, কিন্তু হঠাৎ করেই তার জীবনে অদ্ভুত পরিবর্তন এলো। প্রথমে তিনি ছোট ছোট অসুস্থতায় ভুগতে লাগলেন। মাঝে মাঝে মাথা ঘোরা, রাতে ঘুম না আসা, অকারণে আতঙ্কে কেঁপে ওঠা। অনেক ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু কোনো ডাক্তারই কোনো কিছু বুঝতে পারছিলেন না। এক রাতে আমরা সবাই ঘুমিয়ে আছি, হঠাৎ করেই ফুফুর ঘর থেকে চিৎকার ভেসে এলো। আমরা ছুটে গিয়ে দেখি ফুফু বিছানায় বসে অদ্ভুত ভাষায় কথা বলছে, এমন ভাষা যা আমরা কেউ কোনোদিন শুনিনি। চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে আর শরীর কাঁপছে। মা খালারা ধরে রাখতে পারছিল না। এরপর থেকে প্রায় প্রতিদিনই কিছু না কিছু ঘটতে লাগলো। কখনো ঘরের দরজা নিজে নিজে খুলে যায়, আবার কখনো হাওয়া না থাকলেও জানালা ঠক ঠক করে বাজতে থাকে। উঠোনে সকালে গিয়ে দেখা যায় মরা মুরগি পড়ে আছে। গ্রামের লোকেরা বলল এটা স্বাভাবিক নয়, এটা অবির কাজ। আমি এবার বিস্মিত হয়ে বললাম, অবি ওটা কি? কফি ব্যাখ্যা করলো, আমাদের দেশে অবি মানে এক ধরনের ভয়ঙ্কর কালো জাদু। অনেক সময় জাদুকর কারোর নাম, ছবি বা ব্যক্তিগত জিনিস ব্যবহার করে শয়তানের কাছে বলি দেয়। এর ফলে সেই মানুষ ধীরে ধীরে ভয়ঙ্কর কষ্টে ভুগতে থাকে। আমি গলা শুকিয়ে ফেললাম। এতদিন ভেবেছি কালো জাদু শুধুই লুকোকথা, কিন্তু কফি যেভাবে বলছে তাতে মনে হচ্ছিল ও সত্যিই বিশ্বাস করে এবং নিজেই প্রত্যক্ষ করেছে। কফি এবার গভীর নিঃশ্বাস নিয়ে বলল, সবচেয়ে ভয়ানক ছিল রাতগুলো। আমি তখন ছোট, হয়তো 12-13 বছর বয়স। ফুপুর ঘরে ঘুমাতাম মাঝে মাঝে। এক রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি বিছানার পাশে এক ছায়া দাঁড়িয়ে আছে, মানুষের মতো, কিন্তু আসল মানুষ নয়। তার কোনো মুখ ছিল না, শুধু অন্ধকার। আমি চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। আমার শরীর জমে গিয়েছিল। হঠাৎ করে ফুফু বিছানায় উঠে বসল। সে ছায়ার দিকে তাকিয়ে একেবারে অচেনা কণ্ঠে বলল, আমি প্রস্তুত। সেই কণ্ঠটা আমার ফুফুর মতো ছিল না, বরং অন্য কারো, ঠান্ডা আর ভয়ানক। এরপর ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে গেল। আমি সেদিন সারা রাত ঘুমাতে পারিনি। এরপর থেকে ফুপুর অবস্থা আরও খারাপ হতে লাগলো। তিনি খাবার খেতেন না, দিনের পর দিন চোখ বন্ধ করতেন না। গ্রামের এক ওঝাকে ডাকা হলো। সে এসে বলল, ওকে কালো জাদুর বলি দেওয়া হয়েছে। যার কাজ এটা, সে চায় ধীরে ধীরে ওর আত্মা কেড়ে নিতে। আমার শ্বাস আটকে গেল, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। মনে হচ্ছিল আমি যেন নিজের কানে নয়, স্বপ্নে শুনছি। কফি তখন বলল, ইকবাল, তখনও আমি বুঝিনি এটা ছিল কেবলমাত্র শুরু। ওজার কথা শোনার পর গ্রামের সবাই ভয় পেল। আমার পরিবার সিদ্ধান্ত নিল ফুপুকে সুরক্ষার জন্য আমরা গ্রামে থাকা এক পুরনো মন্দিরে যাব, কারণ ওখানে কিছু বিশেষ আচার করা যায় যা কালো জাদুর প্রভাব কাটাতে পারে। এক ধরনের বিশেষ শুদ্ধিকরণ রীতি, ধূপ জ্বালানো, বিশেষ মন্ত্রপাঠ আর ফুফুর শরীর থেকে কালো ছায়া তাড়ানোর চেষ্টা। মন্দিরটা ছিল ঘন জঙ্গলের ভেতর। আমরা যখন ফুপুকে নিয়ে সেখানে পৌঁছালাম তখন সন্ধ্যা, সূর্য ডুবে গেছে, চারপাশ অন্ধকার হয়ে গেছে। মন্দিরের ভেতরে মাটির দেয়ালে আগুনের টিম টিম আলো পড়ছিল। ফুপুকে মাটির উপর শোয়ানো হলো, চারপাশে ধূপকাঠি জ্বলছিল। আমি তখনও ছোট, ভয়ে কাঁপছিলাম, কিন্তু পরিবারের লোকজনের সঙ্গে ছিলাম বলেই দাঁড়িয়ে গেলাম। ওঝা এসে মন্ত্র পড়তে শুরু করলো। প্রথমে সব কিছুই স্বাভাবিক লাগছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে
ফুপুর শরীর কাঁপতে শুরু করলো। সে হঠাৎ করে অচেনা ভাষায় কথা বলতে লাগলো, কখনো হাসি, কখনো চিৎকার, কখনো গম্ভীর গলা, যেন এক শরীরে অনেকগুলো মানুষ কথা বলছে। আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল, ওর চোখের সাদা অংশ কালো হয়ে যাচ্ছিল, শরীরে শিরা ফুলে উঠেছিল। ওঝা তখন আরও জোরে জোরে মন্ত্র পড়তে লাগলো। ধূপের ধোঁয়া ঘর ভরিয়ে দিচ্ছিল, আমি শ্বাস নিতে পারছিলাম না। হঠাৎ ফুপু সারা শরীর বাঁকিয়ে মুখ দিয়ে এক অদ্ভুত আওয়াজ করতে লাগলেন। মুখ দিয়ে তার গন্ধ বের হতে লাগলো, অদ্ভুত, যেন পচা মাংসের। চারপাশে সবাই আতঙ্কে কেঁপে উঠল। তখন আমি দেখলাম ফুপুর মাথার কাছে এক ছায়া দাঁড়িয়ে আছে। লম্বা কালো মুখ নেই, শুধু দাঁড়িয়ে আছে। ওঝা একটা মাটির পাত্রে পানি নিয়ে কিছু একটা পড়তে লাগলো। হঠাৎ সেই পাত্রটা ফেটে গেল, জল মেঝেতে গড়িয়ে পড়ল, ধোঁয়া আরও ঘন হয়ে উঠল। ফুপু তখন হঠাৎ থেমে গেল, তার চোখ বন্ধ হয়ে গেল, শরীর নিশ্চল। আমরা ভেবেছিলাম শেষ, কিন্তু কয়েক সেকেন্ড পরেই ওর চোখ হঠাৎ খুলল। সেই চোখ আর মানুষের চোখ ছিল না, একেবারে সাদা, আর গলা থেকে বের হলো গর্জন। ফুপু তখন দাঁড়িয়ে পড়ল, চারপাশে যারা ছিল সবাই পিছিয়ে গেল। ওঝা তখন আমাদের চিৎকার করে বলল, পিছিয়ে যাও, এখন ওর শরীরে আত্মা নেই, ও শয়তানের হাতে চলে গেছে। ফুপু তখন এক লাফে সামনে এগোলো। এমন শক্তি ছিল যে চারজন মিলে ধরে রাখার পরও ও ছটফট করছিল। ওঝা শেষমেশ মাটিতে একটা চিহ্ন আঁকলো রক্ত দিয়ে, তারপর মন্ত্র পড়ে সেই চিহ্নে আগুন জ্বালালো। হঠাৎ করে একটা ঝড়ো হাওয়া বইতে লাগলো, ধূপগুলো নিভে গেল। আমি স্পষ্ট দেখলাম সেই কালো ছায়াটা ধীরে ধীরে ফুপুর শরীর থেকে বের হচ্ছে। ছায়াটা যেন আকার নিচ্ছিল, একটা মানুষ, কিন্তু বিকৃত, মুখবিহীন, হাত লম্বা, পুরো শরীর ধোঁয়ার মতো। ছায়াটা চিৎকারের মতো শব্দ করে হঠাৎ মিলিয়ে গেল। ফুপু তখন মাটিতে লুটিয়ে পড়ল অজ্ঞান হয়ে। সবাই ভেবেছিল অভিশাপ শেষ, কিন্তু সেটা ছিল কেবল শুরু। কফির কণ্ঠে তখন এক অদ্ভুত ভার ছিল। আমি ছাদের ঠান্ডা বাতাসেও ঘেমে যাচ্ছিলাম। চা শেষ হয়ে গেছে, তবু আমি গ্লাস হাতে নিয়ে বসে আছি, যেন হাত খালি করলে ভেতরের কাঁপুনিটা সবাই টের পাবে। কফির কথা শুনে আমি স্তব্ধ হয়ে বসেছিলাম, যেন বুকের ভেতরে কিছু ভারী একটা বসে গেছে। আমি আস্তে করে সিগারেট ধরালাম, কিন্তু টান দেওয়ার পরও মাথার কুয়াশা কাটছিল না। আমি বললাম, তাহলে ওখানেই শেষ হয়ে গেল? ফুপু বেঁচে গেলেন? কফি আমার দিকে তাকিয়ে হালকা মাথা নাড়ল। না ইকবাল, ওখানে শেষ হয়ে যায় নাই, আসল ভয় সেখান থেকেই শুরু। কফি বলতে লাগলো, ফুপু অজ্ঞান হওয়ার পর আমরা ওকে বাড়ি নিয়ে গেলাম। প্রথম কিছুদিন সব ঠিকঠাকই ছিল, ও ধীরে ধীরে সুস্থ হচ্ছিল, আবার আগের মতো হাসতে লাগলো, কাজ করতে লাগলো। গ্রামের লোকেরা বলল ওঝার আচার সফল হয়েছে, কিন্তু ভেতরে ভেতরে আমরা সবাই যেন টের পাচ্ছিলাম কিছু একটা বদলে গেছে। ফুপুর চোখের দৃষ্টি আর আগের মতো ছিল না। মাঝে মাঝে আমি দেখতাম ও ফাঁকা দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে আছে, যেন কাউকে দেখছে, কিন্তু আশেপাশে কেউ থাকতো না। আমি এক রাতে নিজের চোখে দেখলাম ফুপু বারান্দায় বসে আছেন, চাঁদের আলো পড়েছে তার মুখে। আমি চুপচাপ তাকিয়েছিলাম, হঠাৎ দেখলাম তার সামনে একটা ছায়া দাঁড়িয়েছে, সেই ছায়াটা যেটা আমি মন্দিরে দেখেছিলাম। কিন্তু আশ্চর্য ব্যাপার, ওকে বাদ দিয়ে আর কেউ সেটা দেখছিল না। আমি চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু শরীর জমে গিয়েছিল। আমার বুক ধরফর করতে লাগলো। আমি দেখলাম ফুপু ধীরে ধীরে সেই ছায়ার দিকে তাকালেন আর হেসে উঠলেন। সেই হাসিটা ওর ছিল না, বরং একেবারে ঠান্ডা, অচেনা। আমি তখনই বুঝেছিলাম ছায়াটা এখন আর বাইরে নেই, সেটা ওর ভিতরে ঢুকে পড়েছে। এরপর থেকে ফুপুর চারপাশে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। একদিন দুপুরে বাড়ির উঠানে আমরা খেলছিলাম, হঠাৎ দেখি আকাশ কালো মেঘে ঢেকে গেল, অথচ সেদিন তো বৃষ্টির কথা ছিল না। বাতাস থেমে গেল, চারপাশ নিস্তব্ধ। ঠিক তখনই ফুপু ঘর থেকে বেরিয়ে এলেন। তার চোখ দুটো লালচে, ঠোঁট নীলচে। তিনি কারোর সঙ্গে কথা বলছিলেন, কিন্তু সেখানে কেউ ছিল না, শুধু তার ঠোঁট নড়ছিল, যেন শূন্যের সঙ্গে কথোপকথন করছে। কিন্তু শব্দগুলো মানুষের ভাষা ছিল না, সেটা ছিল অদ্ভুত গর্জনের মতো, কখনো ফিসফিস, কখনো বা চিৎকার মনে হচ্ছিল অনেকগুলো গলা একসাথে কথা বলছে। গ্রামের অন্যরা শুনতে পায়নি, কিন্তু আমার কানে বাজছিল। আমি হিম হয়ে গেলাম, মনে হচ্ছিল
আমি হিম হয়ে গেলাম। মনে হচ্ছিল সবচেয়ে ভয়ঙ্কর রাতটা আমি কখনো ভুলতে পারবো না। সেদিন গভীর রাত, আমি হঠাৎ ঘুম থেকে জেগে উঠলাম। বাইরে কুকুরের ডাক থেমে গেছে, চারপাশের নিস্তব্ধতা। আমি দেখলাম ফুপু উঠানে দাঁড়িয়ে আছে, চাঁদের আলো হয়ে তার ছায়া পড়েছে। কিন্তু একটা নয়, দুইটা ছায়া পড়েছে। আমি চোখ মুছে আবার তাকালাম। হ্যাঁ, সত্যিই দুইটা ছায়া, একটা তার নিজের আর একটা লম্বা বিকৃত মুখবিহীন। আর সেই ছায়াটা ধীরে ধীরে নড়ছিল, ফুপুর শরীরের সঙ্গে মিল রেখে, যেন ওটা তার ছায়া নয়, বরং অন্য কিছু। আমি বুঝতে পেরেছিলাম ফুপু বেঁচে আছেন ঠিকই, কিন্তু পুরোপুরি মুক্ত হননি। ওঝা হয়তো ছায়াটাকে বের করেছিল, কিন্তু সেটা আবার কোনো না কোনোভাবে ফিরে এসেছে। আর এবার সেটা শুধু ফুফুর নয়, আমাদের পুরো পরিবারের উপর ছড়িয়ে পড়েছিল। ফুপুর পরিবর্তন গায়ের মানুষের কাছে আর লুকানো যাচ্ছিল না। প্রথমে ছোটো ছোটো জিনিস বিনা কারণে চিৎকার করে ওঠা, খাবারের থালা উল্টে ফেলা, বা কারোর সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ থেমে যাওয়া। গায়ের লোকেরা ভাবতো হয়তো মানসিক অসুখ, কিন্তু আসল আতঙ্ক তখনও শুরু হয়নি। একদিন বিকেলে আমরা সবাই উঠোনে বসেছিলাম। হঠাৎ দেখি ফুপু এক দৃষ্টি আকাশের দিকে তাকিয়েছেন। আমরা কিছু বলার আগেই সে ধীরে ধীরে দুহাত আকাশের দিকে তুলল। মুহূর্তের মধ্যে বাতাস থেমে গেল, গাছের পাতা পর্যন্ত নড়ছিল না। আমরা সবাই থমকে গেলাম। ঠিক তখনই আকাশে এক ঝাঁক কাক উড়ে এলো। শত শত কাক অকারণে একসাথে গ্রামের উপর দিয়ে চক্কর দিতে লাগলো। তাদের ডাক এত ভয়ানক ছিল যে মনে হচ্ছিল কানে ছিঁড়ে যাবে। শুধু ফুফু তখনও হাত দুটো আকাশের দিকে তুলেই রেখেছিলেন। গ্রামের সবাই ভয়ে চিৎকার করে ঘরে পালালো। আমি শুধু দাঁড়িয়ে দেখছিলাম, বুঝতে পারছিলাম না এটা কি ঘটেছে। আমি এখনও সেই দৃশ্য চোখে দেখতে পাই। কয়েক মিনিট পর হঠাৎ ফুফু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। কাকগুলো মিলিয়ে গেল। গ্রামের বুড়োরা তখন বলল, এটা কালো জাদুর স্পষ্ট প্রমাণ। কেউ ইচ্ছা করেই ফুফুকে অভিশপ্ত করেছে। আমরা এবার আর বসে রইলাম না, সেই ওঝাকে নিয়ে এলাম। ওঝা বলল, আজ রাতেই একে তাড়াতে হবে। আমরা অপেক্ষা করতে লাগলাম রাতের। ওঝা বেশ কিছু সিক্রেট জিনিসপাতি আনতে বললেন। আমরা সব কিছু জোগাড় করে রাখলাম। কাকের পালক, মরা পাখির হাড়, একটা মরা গরুর শিং, একটা জীবন্ত ব্যাঙ এবং কাঁটাওয়ালা গাছের বড় বড় কাঁটা। সন্ধ্যায় ওঝা এলেন। ওঝা এসেই পুরো উঠান জুড়ে একটা বৃত্ত আঁকলেন এবং কিছু জ্যামিতিক আঁকাবুকি করে চারপাশে তার পাত্র থেকে কিছুটা জল ছিটিয়ে দিলেন। তারপর ঠিক মাঝখানে তিনি বসে পড়লেন। বসে বিড়বিড় করে কি একটা পড়তে লাগলেন। হঠাৎ করে ফুফুর ঘর থেকে ভয়ানক চিৎকার ভেসে এলো, আর আকাশ বাতাস কাঁপিয়ে শুধুমাত্র আমাদের বাড়ির উপরেই যেন একটা ঝড় বয়ে এলো। ঝড়টা কিছুক্ষণের মধ্যেই যেন ভয়ানক ঘূর্ণিঝড়ে রূপ নিল, যেন আমাদের বাড়িগুলো উড়িয়ে নিয়ে যাবে। হঠাৎ ফুফু পাগলের মতো একটা দা নিয়ে ঘরের ভেতর থেকে ছুটে এসে সেই ওঝার ঘাড়ে একটা কোপ বসিয়ে দিলেন। সাথে সাথে ওঝার ধর থেকে কাল্লাটা আলাদা হয়ে নিচে পড়ে গেল। আমরা সবাই অবাক হয়ে তাকিয়ে রইলাম, হতভম্ব হয়ে চেয়ে রইলাম। কি ঘটলো? আমার চোখের সামনে এটা কি ঘটলো? ফুপু আমাদের দিকে তাকিয়ে ভয়ানক হাসি হাসতে লাগলেন আর বলতে লাগলেন, এইবার তোদের পালা। আমি ওকে নিয়ে যাব। আমার পথে যে বাধা দেবে তাদের একটা একটা করে শেষ করব। এই ওঝা কিছু জানে, ও আমার কিচ্ছু করতে পারবে না। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না এবং হৃৎপিণ্ড যেন শক্ত হয়ে গেছে আমার। অবাক হয়ে শুনছিলাম আর ভয়ে জমে গিয়েছিলাম আমি। কফিকে জিজ্ঞেস করলাম, তারপর কি হলো রে? কফি বলল, তারপর আমরা বুঝে গেলাম এখানে আমাদের কিচ্ছু করণীয় নেই। আমরা ফুফুকে স্রষ্টার হাতে ছেড়ে দিলাম। সেদিন ছিল রবিবার। রাত তখন প্রায় 12টা। ফুপুর ঘর থেকে একটা গোঙানির মতো আওয়াজ আসলো। আমরা কেউ যাওয়ার সাহস করলাম না সেদিকে। সকালবেলা দরজা খুললে ফুপুর ঘরে গিয়ে দেখি ফুপু নেই। গায়ের আনাচে কানাচে, জঙ্গলে, মাঠে, সব জায়গায় আমরা খুঁজলাম, কিন্তু ফুপু কোথাও ছিল না। তখন আমার কানে বাজছিল সেই শব্দ, আমি ওকে নিয়ে যাব, তোরা কেউ আমার কিচ্ছু করতে পারবি না। এবং ফুপুকে
শেষ পর্যন্ত সে নিয়েই গেল। কিন্তু সবচেয়ে ভয়ের কথা কি জানিস ইকবাল, আমি না মাঝে মাঝে সেই ছায়াটা রাতের বেলা চোখের সামনে দেখতে পাই। দুইটা ছায়া, যেন ফুপু আমার দিকে তাকিয়ে আছে, আর তার পেছনে সেই ভয়ানক ছায়াটা ফুপুকে শিকলে বন্দি করে বেঁধে রেখেছে। ফুপুর ছায়াটা যেন কাঁদছে, আমার কাছে সাহায্য চাইছে। আমি মাঝে মাঝে দেখতে পাই ইকবাল। আমি ওর দিকে হা করে তাকিয়ে রইলাম, কি বলবো বুঝতে পারলাম না। ভাই বিশ্বাস করুন, এরপর থেকে আমি কফির সাথে আর থাকিনি। আমি সাথে সাথে আমার মেস পরিবর্তন করি আর অন্য একটা মেসে গিয়ে উঠি। মাঝে মধ্যে রাস্তাঘাটে কফির সাথে দেখা হলে ও কেমন যেন একটা রহস্যময় মুচকি হাসি দিত আমার দিকে তাকিয়ে। এই ছিল আমার ঘটনা। যদি ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই শ্রোতা বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ ইকবাল ভাই আমাদের সাথে ঘটনাটি শেয়ার করার জন্য। আশা করি আপনি এখন সুস্থ আছেন এবং মহান সৃষ্টিকর্তা আপনাকে সুস্থ রাখুন।